তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সকলের সামনে আমি ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর সেটটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। এবার প্রথম প্রশ্নটা দেখো কী বলেছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। কারা রক্ষা করেছিল? এটা কিন্তু তোমার টেলিগ্রাফ ব্যবস্থা কিন্তু রক্ষা করেছিল তখনকার সময়। এই টেলিগ্রাফ ব্যবস্থা কী বলো তো? টেলিগ্রাফ ব্যবস্থা বর্তমানে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থাই কিন্তু ছিল এই টেলিগ্রাফ ব্যবস্থা। ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে? এটা সবাই জানো যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে চালু হয়? এটা তোমার কিন্তু 1856 খ্রিস্টাব্দে। ভারতে ওয়াহাবি আন্দোলন কে পরিচালনা করেছিলেন বলো তো? এটা কিন্তু তোমার সৈয়দ আহমেদ হবে। ঠিক আছে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কে করেছিল? 1905 সালে। এটা কিন্তু তোমার লর্ড কার্জন করেছিল। বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল? এটা তোমার 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। ঠিক আছে। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? আমরা সবাই জানি বীরেশলিঙ্গম পান্তুলুকে। ঠিক না ভুল বলেছে? দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। এটা কিন্তু ভুল। কেন ভুল বলো তো? এটা তোমার হলো সমাচার দর্পণ ছিল প্রথম সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে। আর দিগদর্শন কিন্তু প্রথম মাসিক পত্রিকা ছিল। এবার বেমানান শব্দ বলছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির আর মঙ্গল পাণ্ডে। এবার এইখানে দেখো বাহাদুর শাহ জাফর, তোমার নানা সাহেব আর মঙ্গল পাণ্ডে, এরা তিনজন কিন্তু তোমার মহাবিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন। একমাত্র তিতুমির বারাসাত বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন, তাই তিতুমির কিন্তু আমাদের বেমানান শব্দ হচ্ছে। ঠিক আছে। এবার শূন্যস্থান পূরণ। টেনেন্সি অ্যাক্ট কবে চালু হয়েছিল বলো তো? টেনেন্সি অ্যাক্ট চালু হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। কত সালে? 1885 সালে। এবার আমিনি কমিশন কি? এই যে এই দুইয়ের প্রশ্নগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখছি। ঠিক আছে। আমিনি কমিশন কী বলতো? 1772 খ্রিস্টাব্দে প্রবর্তিত পাঁচশালা বন্দোবস্তের ব্যর্থতার পর 1776 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ভূমি বন্দোবস্ত ও ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের উদ্দেশ্যে একটি কমিশন গঠন করেন। আর এই কমিশনই কিন্তু আমিনি কমিশন নামে পরিচিত। কৃষিজমির উর্বরতা পরিমাণ ও উর্বরতা অনুযায়ী রাজস্বের ভূমির হার নির্ধারণ, রাজস্ব আদায় ও কৃষকদের উন্নতি ও তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এইগুলোই কিন্তু আমিনি কমিশনের কাজ ছিল। আর এই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু ব্রিটিশ প্রশাসন ও কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/5 খাজনা আদায় করতে শুরু করে। ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে অর্থনৈতিক জাতীয়তাবাদী সমর্থনকারী দুজন ব্যক্তির নাম কি? এবার এটা কিন্তু তোমার হলো দাদাভাই নৌরোজি হবে আর মহাদেব গোবিন্দ রানারে হবে। ঠিক আছে। এবার তোমার আলিগড় আন্দোলন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন বলো তো? এটা কিন্তু তোমার স্যার সৈয়দ আহমেদ খান আর 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল। মহলারি বন্দোবস্ত বলতে কী বোঝো? রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন বা কি? আচ্ছা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম ছিল কিন্তু মহলারি বন্দোবস্ত। আর এই ব্যবস্থাকেই কিন্তু মালগুজারি ব্যবস্থা, মোজাওয়ারি বন্দোবস্ত নামেও কিন্তু এই ব্যবস্থা কিন্তু তোমার পরিচিত ছিল। আর মহল বলতে বোঝাতো কয়েকটা গ্রামের সমষ্টিকে বোঝাতো। আর এই ব্যবস্থায় না সরাসরি কৃষকদের পরিবর্তে গ্রাম সমাজের সঙ্গে সরকার কিন্তু রাজস্ব বন্দোবস্ত করতো। গ্রামের মোড়লকে এই দায়িত্ব দেওয়া হয়। আর এই ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগী কিন্তু তোমার ছিল না। এই ব্যবস্থায় তোমার 20 থেকে 30 বছরের জন্য মেয়াদি সত্ত্ব দেওয়া হতো। রাজস্ব হার ছিল তোমার 2/3 অংশ। রাজস্বর হার পরিবর্তিত হতো নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আর ব্যবস্থা তোমার এই বন্দোবস্তে এই সময়কাল উত্তর ভারত, মধ্য ভারত, তোমার উত্তর পশ্চিম ভারত প্রভৃতি জায়গায় কিন্তু এই বন্দোবস্ত চালু ছিল। 1822 খ্রিস্টাব্দে হোল্ড ম্যাকেঞ্জি এই ব্যবস্থা চালু করেন। না চিরস্থায়ী ও রায়স্তবাড়ি বন্দোবস্তের বেশ ত্রুটি সংশোধন করে মহলারি বন্দোবস্ত কিন্তু চালু করা হলেও এই ব্যবস্থাও কিন্তু কৃষকদের কিন্তু কোনো কল্যাণ করতে পারেনি। আর আমরা যে পরের প্রশ্নটা দেখলাম যে রায়তওয়ারি বন্দোবস্ত কারা চালু করেছিল, এটা তোমরা দেখো থমাস মনরো আর আলেকজান্ডার রিড রায়তওয়ারি বন্দোবস্ত কিন্তু চালু করেছিলেন। আচ্ছা, নববঙ্গ কাদের বলা হয়? দেখো তারা কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রাণপুরুষ অ্যাংলো ইন্ডিয়ান তোমার হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র 17 বছর বয়সে, মাত্র কি 17 বছর, এখানে কিন্তু দাড়িটা হচ্ছে না। ঠিক আছে। মাত্র 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজের শিক্ষক হিসাবে যোগদান করেন। যুক্তিবাদী ও মুক্তিমনা এই তোমার শিক্ষক সহজেই ছাত্র সমাজে সমাদৃত হয়েছিল এবং ডিরোজিওর অনুগামীদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। এই নববঙ্গ দলের অন্যতম কয়েকজন ব্যক্তি হলেন, কে ছিল বলতো? তোমার প্যারিচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামতোদ্দুল্লাহ হিরি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। কিন্তু নববঙ্গ গোষ্ঠী সমাজে বিভিন্ন প্রচলিত তোমার প্রথা রীতিনীতির কিন্তু বিরোধিতা করেছিল। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতপাতের বিরোধিতা, বাল্যবিবাহের বিরোধিতা, বহুবিবাহের বিরোধিতা। তারপর তোমার তাদের কার্যকলাপ গোড়া হিন্দুদের কিন্তু বিরক্ত করে এবং গঠনমূলক কাজে তারা কিন্তু যুক্ত ছিলেন না। তার ফলে কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। ঠিক আছে।
এবার আমরা পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্ন কী বলেছে যে তোমার 1907 খ্রিস্টাব্দে সুরাটের অধিবেশন সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলেছে। ঠিক আছে, 1907 খ্রিস্টাব্দে সুরাটে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসানো হয়। ঠিক আছে, তোমার সুরাট অধিবেশনের কর্মপদ্ধতি ও পার্থক্য এবং সভাপতি পদকে লাভকে কেন্দ্র করে চরম বিতর্ক ওঠে। সুতরাং কংগ্রেসের এই অধিবেশনটি বিদ্বেষ কিন্তু এই অধিবেশনটি ছিল কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেসের মর্যাদা এতে কিন্তু ক্ষুণ্ণ হয়েছিল, কারণ সুরাটের অধিবেশনে জাতীয় কংগ্রেসদের নেতৃবর্গের মধ্যেই নিজেদের মধ্যেই কিন্তু ঝামেলা হয়, অর্থাৎ নেতৃবর্গের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল। কিসের নিয়ে ভাঙন দেখা দিয়েছিল? আসলে দেখো, এই অধিবেশনে না পুরাতন নীতিকে ধরে রাখার চেষ্টা করা হলেও চরমপন্থীরা সভাকক্ষ ত্যাগ করে চলে যায়, আর নরমপন্থী আর চরমপন্থী দুটা দলে কিন্তু তোমার হলো এই কংগ্রেস কিন্তু পৃথক হয়ে গেছিলো। ফলে কংগ্রেসের কিন্তু মর্যাদা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছিল। তারপরে দেখো যে জাতীয়তাবাদী আন্দোলনের গতিহীনতা, সুরাট বিচ্ছেদের গুরুত্বপূর্ণ ফলাফল হিসাবে নরমপন্থী আর চরমপন্থী দুই পৃথক অভ্যন্তরীণ গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় এবং সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু গতিহীন হয়ে পড়েছিল। নরমপন্থীদের প্রাধান্য হ্রাস, এই বিভাজনের ফলে নরমপন্থীদের প্রাধান্য কিন্তু মূলত অনেকাংশেই হ্রাস পায় এবং নরমপন্থী জাতীয় কংগ্রেস তরুণ সম্প্রদায়ের সমর্থন আদায়ে কিন্তু ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, চরমপন্থীদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, সুরাট অধিবেশনের ফলে চরমপন্থীরাই জাতীয় রাজনীতির মূল শক্তি হয়ে ওঠে এবং চরমপন্থীদের নেতৃবৃন্দের পরিচালনায় কিন্তু সংগ্রামশীল জাতীয়তাবাদ ও সুনির্দিষ্ট ভাবধারা পরিণত হয়। কংগ্রেসের নেতাদের বিরোধে স্থায়ী কিন্তু হয়নি। 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস লখনৌ অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের পুনর্মিলনে জাতীয় কংগ্রেস আন্দোলন শক্তিশালী কিন্তু হয়ে উঠেছিল। আচ্ছা, এইবার আমরা প্রাচীর প্রশ্নগুলো পড়ব, কিন্তু প্রাচীর প্রশ্নগুলো আমি কিন্তু আলোচনা করব না এবার, কারণ প্রশ্নগুলো কিন্তু রচনাধর্মী প্রশ্ন এবং আলোচনা করতে গেলে অনেকটাই সময় লাগবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি কখনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, বলছে যে ইলবার্ট বিল সম্পর্কে বিতর্ক। ভারতে দেখো, এইখানে তোমার হলো ভারতের ভাইসরয় লর্ড রিপন ইলবার্ট বিল সংগঠিত করেছিল। আর এই ইলবার্ট বিলের বিরুদ্ধের কারণ কী ছিল? চলো এই কারণগুলো তোমরা দেখো, পড়লে খুব সহজ করে লেখা আছে, সহজেই বুঝতে পেরে যাবে। আসলে দেখো, তাও আমি সামান্য বলি যে আসলে লর্ড রিপনের আইন সচিব লর্ড ইলবার্ট এই বিলটা স্থাপনা করে। আর এই ইলবার্ট বিল স্থাপনের মূল উদ্দেশ্যই ছিল ভারতের বিচারকরা যেন ব্রিটিশদের বিচার করতে পারে, অর্থাৎ ব্রিটিশ বিচারক আর ভারতীয় বিচারকদের মধ্যে সমতা আনা। কিন্তু তোমার হলো যখন এই ইলবার্ট বিল 1883 সালে তোমার হলো প্রকাশ হচ্ছে, তখন কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। আর এই সমস্যাগুলোই খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। তোমার ইলবার্ট বিল প্রত্যাহার করা হবে, তারপরে তোমার হলো ইলবার্ট বিলের আন্দোলন, তারপরে বিলের পক্ষে ভারতীয়দের আন্দোলন, হ্যাঁ, আর এই বিলের কী গুরুত্ব ছিল, এগুলো লিখে তোমরা কিন্তু এখানে শেষ করে দেবে। ঠিক আছে, আর তোমরা কিন্তু এই ভিডিওটাকে, এই যে আমি এখানে থামাচ্ছি, এই ভিডিওটাকে তোমরা পজ করে নিয়ে স্ক্রিনশট মেরে নাও কিন্তু। ঠিক আছে, আচ্ছা চলো পরের কোশ্চেন আসছি। এবার মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। বর্তমান ঝাড়খণ্ডের রাঁচি আর তোমার হলো মানভূমে কিন্তু এই এক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করতো, আর এরাই কিন্তু মূলত মুন্ডা নামে পরিচিত ছিলেন। তোমার 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে এই মুন্ডারা তোমার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আর এই বিদ্রোহের কারণগুলো পরপর করে পয়েন্ট করে তোমাদের কিন্তু পরীক্ষা লিখতে হবে। আর পয়েন্টগুলো করা আছে, তোমরা কিন্তু পয়েন্টগুলো অবশ্যই খুব সুন্দরভাবে তোমরা তুলে ধরবে। আর এটা তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও ভিডিওটা পজ করে। ঠিক আছে, এখানে দেখো, এইখানে কিন্তু তোমার এটা শেষ হচ্ছে। হ্যাঁ, এখানেও তোমরা পজ করে দিয়ে এটাকে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।